আমি প্রথমেই বলে রাখি 4টি ভাগে এদের ভাগ করা যায় বলে আমি মনে করছি। একটা হচ্ছে অত্যন্ত ভালো, দ্বিতীয় হচ্ছে ভালো, তৃতীয় হচ্ছে ভালো মন্দ মিশিয়ে এবং চতুর্থ হচ্ছে অবিমিশ্র খারাপ। আমি জানি এইটুকু দেখার পরেই আমাদের দর্শকরা যারা নিয়মিত মন্তব্য করেন অনুষ্ঠানে আগে বা পরে, তাদের মধ্যে অনেকেই বলবেন আপনি তো অবিমিশ্র খারাপ বলবেনই, কারণ আমি বিজেপির সমালোচক। হ্যাঁ, অবশ্যই বলবো। এটা বলেই আজকে অনুষ্ঠান শুরু করি যে আমি মনে করি সাংবাদিকতার কাজ হচ্ছে কর্তৃপক্ষকে প্রশ্ন করা, কোয়েশ্চেন দ্য অথরিটি। সাংবাদিকদের কাজে স্কেপটিক হওয়া, সংশয়াকুল হওয়া, প্রশ্ন করা। সেটা করি না বলে, সেটা করে না বলে কি কলকাতায় কি দিল্লিতে বাংলা সংবাদ মাধ্যম সেটা করতে ভুলে গেছে বা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের দেশে মানুষ বিভ্রান্ত হন পদে পদে। যাই হোক, এই আলোচনা আমি অতীতে আগে করেছি, তা দিয়ে আমি যাব না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শুরুতেই যেহেতু শুভেন্দু অধিকারী সরকার প্রবল সাড়া পেলেছে বাংলার মানুষের মধ্যে, আমি ভালোটা দিয়ে শুরু করি। অত্যন্ত ভালো এই সরকারের 3টি কাজ আমার চোখে পড়েছে। 1, ইমাম পুরোহিতদের ভাতা বিলোপ। 2, দুর্নীতি তদন্ত কমিশন। এবং 3, পুলিশের নিরপেক্ষতার আশ্বাস। একটু বলার প্রয়োজন আছে। মমতা ব্যানার্জির সরকার এসে নিঃসন্দেহে এই ভাবনা থেকে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ইমামের কাজ করেন, যারা মুয়াজ্জিমের কাজ করেন, অর্থাৎ কিনা যারা ধর্মীয় কাজে যুক্ত, তাদের দ্বারাই মুসলিম সমাজ প্রভাবিত হয়, সুতরাং তাদের খুশি করা দরকার। নিশ্চয়ই এই ভাবনা থেকে এই ভাতা তাদের জন্য চালু করেছিল। এক বিচিত্র প্রকল্প যা মধ্যযুগের পরে কল্পনা করা যায় না। বিশেষ একটি ধর্মের ধর্মীয় যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ভাতা দেওয়া। তার প্রতিক্রিয়া হিসেবে অবশ্যই পরবর্তীকালে ওঠে যে পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে না। তাদেরও ভাতা দেওয়া শুরু হয়, তাদেরও 2000 টাকা করে ভাতা দেওয়া শুরু হয়। ইমামদের দেওয়া হয় 3000 টাকা করে, যারা আজান দেন তাদের দেওয়া হয় 2000 টাকা করে এবং পুরোহিতদের 2000 টাকা করে দেওয়া শুরু হয়। তাহলে তো প্রশ্ন ওঠে যে অন্য ধর্মের যারা এই ধরনের কাজ করেন, উপাসনা পরিচালনা করেন, তাদের কেন দেওয়া হয় না? এক তো তারা সংখ্যায় খুব কম, আর একটি গুরুদুয়ারাতে গিয়ে আমি অন্তত জানতে পেরেছি তাদের যখন অফার করা হয়েছিল তারা বলছে না, আমাদের এরকম কোনো ভাতার প্রয়োজন নেই। বস্তুত কোনোদিনই প্রয়োজন ছিল না। কোনোদিন ইমামরা দাবি করেননি, বাংলার মুসলিম সমাজ কোনোদিন দাবি করেননি যে ইমামদের জন্য ভাতা দেওয়া হোক। বাংলার মুসলিম সমাজের দাবি ছিল যে কোনো পিছিয়ে পড়া সমাজের মতোই তাদের জন্য কাজের ব্যবস্থা করা হোক, শিক্ষার ব্যবস্থা করা হোক, স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক। ইমাম ভাতা বিলোপ আমি মনে করি এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই নতুন সরকারের চমৎকার কাজ, অত্যন্ত ভালো কাজ। দ্বিতীয় কাজই দুর্নীতি তদন্ত কমিশন গঠন এবং তাতে জয়রামনের মতো অফিসারকে নিয়ে আসা। জয়রামন এসডিডিএ কেলেঙ্কারিতে যখন গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করেছিলেন তখন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল প্রশাসন তার উপরে এবং তাকে কোনো কাজই প্র্যাকটিক্যালি করতে দেওয়া হয়নি বেশ কয়েক বছর ধরে। এমন এমন পোস্টিং দেওয়া হয় যাতে কোনো কিছু করার থাকে না। আইপিএস অফিসার আইন মেনে কাজ করছেন, তাকে তো চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া যায় না, তাকে ব্যবহার করা হয়নি। তাকে নিয়ে সেই কমিশন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে আমরা মনে করি, কারণ দুর্নীতি যে অতীতের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল তা নিয়ে এখন মানুষের কোনো সন্দেহ নেই। সন্দেহ আগেও অনেকের ছিল না, যাদের ছিল না তার মধ্যে আমি একজন। একটি প্রতিষ্ঠান, কিন্তু এখন তা প্রকাশ্যে আসছে এবং প্রকাশ্যে এসে এই দুর্নীতি দূর করার যখন একটা সুযোগ পাওয়া গিয়েছে তখন তার সদ্ব্যবহার অবশ্যই করা উচিত। তৃতীয় যে জিনিসটাকে আমি অবিমিশ্র ভালো, অত্যন্ত ভালো বলে মনে করছি, সেটা হচ্ছে পুলিশের নিরপেক্ষতার আশ্বাস। পুলিশ রাজনৈতিক দলের কর্মী হলে তাদের ছেড়ে দেবে, তাদের প্রতি আইনের প্রয়োগ করবে না, এই ঘটনা পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া দরকার। অনেকেরই মনে পড়বে আজ থেকে 15 বছর আগে মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন দক্ষিণ কলকাতা একটি থানায় কিছু উচ্ছৃঙ্খল যুবককে গ্রেপ্তার করে আনা হয়েছিল। তাদের ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে থানায় ছুটে গিয়েছিলেন। তখনও তার মুখ্যমন্ত্রী হয়ে থাকা অভ্যাস হয়নি, তিনি বিরোধী নেত্রীর অভ্যাসবশত ছুটে গিয়েছিলেন। কিন্তু সেই হচ্ছে সূত্রপাত। শুরুতেই বলে না সে আরব্য রজনীর প্রবাদ আছে, বেড়াল প্রথম রাত্রে মারতে হয়। শুভেন্দু অধিকারী যদি এই বেড়াল প্রথম রাত্রে মারতে পারেন, পুলিশকে সত্যিকারের স্বাধীনতা দিতে পারেন,
তাহলে বাংলার সমাজ তার প্রতি কৃতজ্ঞ থাকবে। মনে রাখা দরকার, সত্যিকারের স্বাধীনতা মুসলিম পীড়নের স্বাধীনতা নয়। শুধু আইন ভাঙার জন্য শুধু মুসলিমদের গ্রেফতার করা হবে সেই স্বাধীনতা নয়। সত্যিকারের জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে, আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতি মানুষের প্রতি সমানভাবে আইন প্রয়োগ করা। এই জিনিসটা পশ্চিমবঙ্গে 15 বছর ধরে হয়নি। এটা অবশ্যই করা একটা অত্যন্ত ভালো কাজ। এই তিনটিকে আমি যেটাকে বলতে চাইছি অবিমিশ্র ভালো কাজ। এরপরে আমি আসছি এই রাজ্য সরকারের, বর্তমান রাজ্য সরকারের শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকারের ভালো কাজ বলে যেগুলো আমি বলছি। 5টি কাজ আমার নির্দিষ্ট করে চোখে পড়ছে। এই মহিলা পীড়ন কমিশন গঠন এবং তাতে দময়ন্তী সেনকে নিয়ে আসা, অন্নপূর্ণা প্রকল্প চালু রাখা, যেটা হবে লক্ষ্মীর ভান্ডারের উত্তরসূরি এবং তাতে পয়সা মাসিক ভাতার পরিমাণ বাড়ানো, মেয়েদের জন্য বিনা ভাড়ায় সরকারি বাসে যাত্রার ব্যবস্থা করা, জনতার দরবার একান্তে করা, শুধু মিডিয়াকে দেখানোর জন্য না করে একান্তে করা, এবং রাস্তায় নামাজ পড়া বন্ধ করা এবং ওবিসি যাচাই। আমি একটা একটা করে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। মহিলা পীড়ন কমিশন নিয়ে অনেক কথা বলা হয়েছে। যে ঘটনাগুলি ঘটে গিয়েছে সেগুলো শুধু মহিলাদের উপর পীড়নের ইস্যু তো নয়, সেগুলো একই সঙ্গে রাজনৈতিক দলের আশ্রয়পুষ্ট কিছু ব্যক্তিকে প্রোটেক্ট করার, তাদের বেআইনি সুবিধা দেওয়ার ইস্যু। এটা যদি করা বন্ধ হয়, সত্যি সত্যি রাজনৈতিক দল দলীয় আনুগত্য নির্বিশেষে বন্ধ করা হয়, ধর্মীয় পরিচয় নির্বিশেষে বন্ধ করা হয়, তাহলে আবারও বলছি বাংলার সমাজ শুভেন্দু অধিকারী এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে, কিন্তু ওই দুটি শর্ত সাপেক্ষে, রাজনৈতিক দলে আনুগত্য নির্বিশেষে এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে। অন্নপূর্ণা প্রকল্প, ঘোষিত প্রকল্প চালু থাকবে এবং যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তারাই পাবেন, নতুন করে শুধু আবেদন করতে হবে। এটিও মানুষের কাছে আশ্বস্ত হওয়ার মতো খবর। এ প্রসঙ্গে আমি আগেই বলেছিলাম যে যারা বর্তমান সরকারের সমালোচক, আমি বিজেপি দলের সমালোচক, কিন্তু সরকার যখন গঠন হচ্ছে তখন তার কাজকর্ম নতুন করে দেখে অবশ্যই তার মূল্যায়ন করা উচিত, যা আমি আজকে করছি। কিন্তু নতুন সরকার গঠনের পরেও অনেকে বলছিলেন যে এই প্রকল্প তো বন্ধ করে দেওয়া হবে। তখনই আমরা বলছিলাম যে কেন বন্ধ করে দেওয়া হবে? একটা জনপ্রিয় প্রকল্প, রাজ্যের মানুষ উপকার পাচ্ছে, এই রাজ্যে মানুষের ভোটেই তো বিজেপি জিতে এসেছে, তাদের বিজেপি কেন চটাতে যাবে? এই প্রকল্প চালু থাকবে, এটা একটা ভালো কাজ। মেয়েদের বিনা ভাড়ায় বাসে যাতায়াত করা, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে পথ দেখিয়েছিলেন, এটা অত্যন্ত সুবিধাজনক ব্যবস্থা, মহিলাদের পক্ষে একটা ইনসেন্টিভ বলা চলে তাদের কাজে বেরোনোর। একই সঙ্গে নিশ্চিত করে সরকারি বাসটা যাতে বাড়ে। আমরা সবাই জানি যে অন্তত কলকাতা শহরে সরকারি পরিবহন ব্যবস্থা যেটা রয়েছে তা নগণ্য। কতজন মানুষ তার সুবিধা পেতে পারেন? কটি বাস চলে? বিধাননগরে সল্টলেকের যেটা 5 নম্বর সেক্টর, যেখানে বহু মানুষ কাজ করেন, সেখানে কটা সরকারি বাস চলে, কটা বেসরকারি বাস চলে? বাসের সংখ্যা হিসেবে হয়তো সরকারি বাস কিছু পাওয়া যাবে, কিন্তু কতজন মানুষ সরকারি বাসের উপর ভরসা করে থাকেন? আর কতজন অটোরিকশা বা ওই জাতীয় বেসরকারি পরিবহনে চলাচল করতে বাধ্য হন? এ সমস্ত মাথায় রেখে এই সুবিধা যাতে বহু মানুষের কাছে প্রসারিত হয় সত্যি সত্যি তা দেখা নিশ্চয়ই সরকারের কর্তব্য। রাস্তায় নামাজ পড়া বন্ধ করা, কোনো পীড়ন না করে, কাউকে পীড়ন না করে এটা বন্ধ করাটা নিশ্চয়ই একটা ভালো কাজ। এর জন্য বহু ক্ষেত্রে বহু মানুষকে আমি অসুবিধার সম্মুখীন হতে দেখেছি, আমি নিজেও অসুবিধার মধ্যে পড়েছি। আমার একটা সময় যে অফিস ছিল তার কাছে এটা প্রত্যেক শুক্রবার হতো এবং তাদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতো অন্য কাজকর্ম যারা করেন তাদের। এটা বন্ধ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস নিশ্চিত করা দরকার, কারণ ওই যে বললাম যেহেতু আমাদের সমাজে এখন ধর্মবাদ নিয়ে রাজনীতি হয় না এবং সবসময় একটা ধর্মকে কোনো সুবিধা দেওয়া হলে, একটা ধর্মীয় মানুষদের কোনো সুবিধা দেওয়া হলে বা তাদের উপর কোনো বিধিনিষেধ চাপানো হলে প্রশ্ন আসে অন্যদের কি হবে, তুলনায় কি হবে? সে প্রশ্নের জবাব কিন্তু এই সরকারকে দিতে হবে। তখন যখন এবছর দুর্গাপূজা আসবে, যখন দিনের পর দিন মাসের পর মাস বড় বড় রাস্তা বন্ধ করে দেওয়ার হয়তো চেষ্টা হবে, যেটা অতীতে হয়ে এসছে। একেকটা এমন বড় বড় পুজো হবে যার জন্য মানে মানুষ বিরক্ত হয়ে যান, বিশেষ করে স্থানীয় মানুষ, এলাকার মানুষ। এখন যারা ঠিক যেমন বলছেন, যারা অভিষেক ব্যানার্জির যাতায়াতের জন্য যাদের অসুবিধা হতো, ঠিক তেমন দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য বহু মানুষের অসুবিধা হয়। সেদিকেও সরকার সমানভাবে দৃষ্টিপাত করবে এই আশা রেখে অবশ্যই রাস্তায় নামাজ বন্ধ করা একটা স্বাগত সিদ্ধান্ত। আরেকটি স্বাগত সিদ্ধান্ত ওবিসি তালিকা যাচাই।
এটা নিয়ে বোধহয় একটু দু একটা কথা বলার প্রয়োজন আছে, কারণ এটা হয়তো সকলের কাছে অত পরিচিত বিষয় নয়। এটা হচ্ছে একটা ঐতিহাসিক ভুল বা বলা চলে ঐতিহাসিক অন্যায়, যেটা বামফ্রন্ট সরকার শুরু করেছিল যাওয়ার ঠিক আগে ২০১১ সালে। তৃণমূল কংগ্রেস সরকার ১৫ বছর ধরে চালিয়ে গেছে। এটা এবার তার প্রতিকারের একটা সময় এবং সুযোগ এসেছে। একই সঙ্গে মনে রাখা দরকার, এর ফলে কিন্তু বহু মানুষ সম্ভাব্য বিপদে পড়তে পারেন। এটা কিন্তু একটা ওই ঝালাই বাছাই প্রক্রিয়া যদি এসআইআর এর মতো গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বহু দরিদ্র মানুষ, সাধারণ মানুষ দারুণ সমস্যায় পড়বে। সাচার কমিটির রিপোর্টের পর যখন দেখা গিয়েছিল যে বহু বছর বামফ্রন্ট শাসনের পরেও পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা সত্যি শোচনীয়, তখন বামফ্রন্ট সরকার যাওয়ার ঠিক আগে ২০১০ সালে ওবিসি সংরক্ষণ এর আওতায় মুসলমানদেরও নিয়ে আসে। কিন্তু ধর্ম হিসেবে তো কারোর জন্য সংরক্ষণ দেওয়া যায় না, তাদের জন্য আলাদা ক্লাস অর্থাৎ কিনা সোশিও ইকোনমিক ক্লাস এই বিচার করে তাদের সংরক্ষণ দেওয়া হয়। এই সংরক্ষণের পরিমাণ ছিল ১০%। পরবর্তী কিন্তু বামফ্রন্ট সরকার এসে এটা করেছে, তারপর তারা ১ বছর মাত্র সময় পেয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকার এসে সেই ব্যবস্থাকে বহাল রাখে এবং আরো কিছু ক্লাসকে তার মধ্যে যুক্ত করে। বহু বছর প্রায় ১৪ বছরের পুরনো একটা মামলায় ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট রায় দিল যে এই সংরক্ষণ অবৈধ, কারণ সংরক্ষণ আইন মেনে করা হয়নি। সত্যি আইন মেনে করা হয়নি। আইন মেনে কিভাবে করার কথা, যে জাতির জন্য সংরক্ষণ চাওয়া হচ্ছে তারা এসে তাদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং বিচার করা হবে দুটি ক্রাইটেরিয়া, যে সত্যি সত্যি এরা আর্থিক এবং সামাজিকভাবে কতটা অনগ্রসর এবং সরকারি কাজ ইত্যাদিতে তাদের কতখানি প্রতিনিধিত্ব ইতিমধ্যেই রয়েছে, তাদের সংরক্ষণ দরকার কিনা। এমনও তো হতে পারে তারা অনগ্রসর একসময় ছিলেন কিন্তু যথেষ্ট প্রতিনিধিত্ব রয়েছে এখন। এই দুটি বিচার করে এটা দেখার কথা, এবং দেখবে কে? দেখবে একটা ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, জুডিশিয়াল ধরনের একটা কমিশন, হাইকোর্টের একজন বিচারপতি যার নেতৃত্বে থাকবেন তারা দেখবে, এবং এটা একটা সমীক্ষার ভিত্তিতে হবে। এ সমস্ত কিছু না করে প্রশাসনিক নির্দেশ বলে একের পর এক জাতিকে ঢোকানো হয়েছে, এবং দুয়ারে সরকার জাতীয় প্রকল্পে ১,৬৯,০০,০০০ এই জাতীয় শংসাপত্র সার্টিফিকেট বিলি করা হয়েছে। এই সবগুলি পুনর্যাচাই করা হবে। তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার, দর্শকদের আশ্বস্ত করার জন্য, হাইকোর্টের নির্দেশে কিন্তু এটা ছিল যে ওই ইতিমধ্যেই জারি হওয়া সার্টিফিকেটের ভিত্তিতে যারা কোনো সুযোগ পেয়েছেন, সুবিধা পেয়েছেন, দু ধরনের সুবিধা হতে পারে, হয় চাকরি পেয়েছেন অথবা কোথাও পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, সার্টিফিকেট পুনর্যাচাই করা হলেও তাদের কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এই প্রভিশনটা আমরা আশা করব এই নির্দেশটা হাইকোর্টের অক্ষরে অক্ষরে মান্য করা হবে। অনেক ক্ষেত্রে আজকাল কোর্টের নির্দেশ তো মান্য করা হয় না, সরকার তা উপেক্ষা করে চলে, এড়িয়ে চলে। আশা করি এটা করা হবে, কারণ এটা না করা হলে কিন্তু বড় ধরনের সামাজিক অশান্তির সম্ভাবনা রয়েছে।